এত বড় একটা সাম্রাজ্য তারা কি শুধু বন্দুকের জোরেই চালিয়েছিল? না, তাদের আসল কৌশলটা ছিল আরও অনেক গভীর। ব্রিটিশ সাম্রাজ্যের সূর্য কখনো অস্ত যায় না। কথাটা শুনলে মনে হয় যেন কোনো কবির কল্পনা, কিন্তু এটা ছিল বাস্তব। একদম। এমন এক সময় ছিল যখন পৃথিবীর প্রায় 1/4 ভূখণ্ড আর জনসংখ্যার প্রায় 1 ছিল ব্রিটিশদের নিয়ন্ত্রণে। আজকের আলোচনার বিষয় এটাই, কিভাবে ইংল্যান্ডের মতো ছোট্ট একটা দ্বীপরাষ্ট্র, যার আবহাওয়া বেশিরভাগ সময়ই মেঘলা, এমন এক বিশ্বজোড়া সাম্রাজ্য গড়ে তুলল। ব্যাপারটা ভাবলে বেশ অবাক লাগে। আসলেই অবাক করার মতো। আর আজ আমরা এই রহস্যটাই ভেদ করার চেষ্টা করব। মানে এটা শুধু বন্দুক বা জাহাজের কল্পনা নয়। না না, এর পিছনে ছিল ভূগোল, বাণিজ্য, কূটনৈতিক আর কিছু ক্ষেত্রে ভাগ্যের এক অদ্ভুত মিশ্রণ। বলা যেতে পারে আমরা তাদের সাফল্যের টুল কিটটা খুলে দেখব। উত্থানের পেছনে তাদের দ্বীপরাষ্ট্র হওয়াটা কতটা বড় ভূমিকা রেখেছিল। মানে চারপাশে সমুদ্র থাকাটা কি তাদের জন্য একটা বিশাল পাঁচিলের মতো কাজ করেছিল? একদম ঠিক ধরেছেন। এটাকে আপনি একটা বিশাল প্রাকৃতিক পরীক্ষা বা মঠ বলতে পারেন। ইউরোপের অন্যান্য দেশগুলোর মতো তাদের সীমান্ত নিয়ে সারাক্ষণ যুদ্ধ করার বা আক্রমণের ভয় ছিল না। এই নিরাপত্তাটা তাদের একটা বড় সুবিধা দিয়েছিল। তারা বাইরের দিকে মনোযোগ দিতে পেরেছিল। ঠিক। আর এই মনোযোগের কেন্দ্রবিন্দুতে ছিল তাদের রয়্যাল নেভি বা রাজকীয় নৌবাহিনী। হ্যাঁ, রয়্যাল নেভির কথা তো শুনতেই পাই, কিন্তু তাদের নৌবাহিনী কি এতটাই শক্তিশালী ছিল যে ফ্রান্স বা স্পেনের মতো দেশগুলো তাদের সাথে পেরে উঠত না? 1800 শতকের মধ্যে তারা নৌবাহিনীকে একটা জাতীয় প্রজেক্টে পরিণত করেছিল। এটা শুধু কিছু জাহাজের সমষ্টি ছিল না, এর পেছনে ছিল প্রচুর রাষ্ট্রীয় বিনিয়োগ, উন্নত প্রযুক্তি এবং পেশাদার প্রশিক্ষণ। তাদের মূল মন্ত্রই ছিল সমুদ্র শাসন করা। ঠিক, যে সমুদ্র শাসন করবে সে বিশ্ব শাসন করবে। এই নৌবাহিনী একদিকে যেমন তাদের দ্বীপকে সুরক্ষিত রাখত, অন্যদিকে বিশ্বজুড়ে তাদের বাণিজ্যিক পথগুলো খোলা রাখত। এটাই ছিল তাদের বিশ্বজয়ের মূল চাবিকাঠি। তার মানে শক্তিশালী নৌবাহিনী আর ভৌগোলিক সুবিধা তাদের একটা দারুণ সূচনা এনে দিয়েছিল। কিন্তু ইংল্যান্ড আর স্কটল্যান্ডের একত্রীকরণের কথাও বলা হয়েছে। এই ঘটনাটা কিভাবে সাম্রাজ্য বিস্তারে সাহায্য করল? এটা একটা খুবই মজার ঘটনা। 1603 সালে স্কটল্যান্ডের রাজা ষষ্ঠ জেমস ইংল্যান্ডের সিংহাসনও লাভ করেন, যাকে বলা হয় ইউনিয়ন অব দ্য ক্রাউনস। কিন্তু তখনও দুটো দেশ আলাদা ছিল। হ্যাঁ, আসল ঘটনাটা ঘটে 1707 সালে অ্যাক্টস অফ ইউনিয়নের মাধ্যমে, যখন গ্রেট ব্রিটেন তৈরি হয়। এর ঠিক আগেই স্কটল্যান্ড নিজে একটা উপনিবেশ বানানোর চেষ্টা করে বুড়িভাবে ব্যর্থ হয়েছিল। স্কটল্যান্ডের নিজস্ব উপনিবেশ ছিল? এটা তো জানতাম না। হ্যাঁ, তারা পানামায় ড্যারিয়েন স্কিম নামে একটা কলোনি তৈরির চেষ্টা করেছিল, কিন্তু রোগ, অব্যবস্থাপনা আর স্প্যানিশদের বাধার মুখে সেই প্রজেক্টটা পুরোপুরি ভেসে যায়। মানে অর্থনীতি প্রায় ভেঙে পড়েছিল। প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। বলা যায় ইংল্যান্ডের সাথে একত্রীকরণটা তাদের জন্য একরকম বেইল আউট প্যাকেজ ছিল। এর বিনিময়ে স্কটিশ বণিকরা ইংল্যান্ডের বিশাল আর প্রতিষ্ঠিত বাণিজ্যিক নেটওয়ার্কে প্রবেশ করার সুযোগ পায়। বাহ, এটা তো একটা দারুণ পরিহাস। নিজের সাম্রাজ্য গড়তে গিয়ে ব্যর্থ হয়ে আর একটা বড় সাম্রাজ্যের অংশীদার হয়ে গেল। ঠিক তাই। ইতিহাস মাঝে মাঝে এমনই অদ্ভুত মোড় নেয়। আচ্ছা, তাহলে তাদের নৌবাহিনী প্রস্তুত, যুক্তরাজ্য গঠিত হল, কিন্তু তারা কি শুরুতেই সরাসরি দেশ দখল করতে শুরু করেছিল? সূত্রগুলো তো বলছে যে তাদের মূল উদ্দেশ্য ছিল ব্যবসা, সাম্রাজ্য নয়। একদম। তাদের সাম্রাজ্য বিস্তারের মডেলটা আর সবার মতো ছিল না। তারা পতাকা পোতার আগে হিসাবের খাতা খুলত। আর এই কাজের জন্য তাদের সবচেয়ে বড় অস্ত্র ছিল জয়েন্ট স্টক কোম্পানিগুলো, যার মধ্যে সবচেয়ে কুখ্যাত ছিল ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি। ইস্ট ইন্ডিয়া কোম্পানির কথা তো আমরা সবাই জানি, কিন্তু এটা কি শুধুই একটা বাণিজ্যিক কোম্পানি ছিল? তবে এটা ছিল একটা দানব। 1600 সালে প্রতিষ্ঠিত এই কোম্পানি একসময় পৃথিবীর প্রায় অর্ধেক বাণিজ্য নিয়ন্ত্রণ করত। ভাবা যায়? অর্ধেক বাণিজ্য! এর চেয়েও অদ্ভুত ব্যাপার হলো এই কোম্পানির নিজস্ব সেনাবাহিনী ছিল, যা অনেক দেশের জাতীয় সেনাবাহিনীর চেয়েও বড় আর শক্তিশালী ছিল। একটা প্রাইভেট লাভজনক রাষ্ট্র প্রায়। ঠিক, যা ব্রিটিশ রাজার আশীর্বাদ নিয়ে চলছিল। ইতিহাসে এমন কর্পোরেট শক্তির উদাহরণ আর দ্বিতীয়টি নেই। তার মানে
ভারতে ব্রিটিশ শাসন শুরু হয়েছিল একটা কোম্পানির হাত ধরে, ব্রিটিশ সরকারের হাত ধরে নয়। পলাশির যুদ্ধ তো এই কোম্পানির সেনাবাহিনী লড়েছিল, তাই না? ঠিক ধরেছেন। ১৭৫৭ সালের পলাশির যুদ্ধ কোনো ব্রিটিশ বনাম ভারতীয় যুদ্ধ ছিল না। এটা ছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির প্রাইভেট আর্মি আর বাংলার নবাবের সেনাবাহিনীর যুদ্ধ। আর যুদ্ধের পরেই তারা কর আদায়ের অধিকার পেয়ে যায়। হ্যাঁ, তারা বাংলা, বিহার আর ওড়িশার দিওয়ানি লাভ করে। এখান থেকেই তাদের ভূমিকা বদলে যায়। তারা শুধু তাজর থেকে শাসক হয়ে ওঠে। বাণিজ্য কুঠিগুলো ধীরে ধীরে প্রশাসনিক কেন্দ্রে পরিণত হতে শুরু করে। সূত্রগুলোতে ক্লোজড ইকোনমি বা বদ্ধ অর্থনীতির কথা বলা হয়েছে। ন্যাভিগেশন অ্যাক্টের মাধ্যমে নাকি এটা করা হয়েছিল। ব্যাপারটা ঠিক কী ছিল? এটা ছিল ব্রিটেনের সবচেয়ে চালাক অর্থনৈতিক চালগুলোর একটা। ১৬৫১ সালের নেভিগেশন অ্যাক্ট অনুযায়ী উপনিবেশগুলোকে ব্রিটেনের সাথে একটা বদ্ধ অর্থনৈতিক ব্যবস্থার মধ্যে বেঁধে ফেলা হয়। মানে সবকিছুই ব্রিটেনের মাধ্যমে করতে হতো? একদম। উপনিবেশগুলো শুধু ব্রিটিশ জাহাজ ব্যবহার করে পণ্য পরিবহন করতে পারত। তাদের প্রয়োজনীয় সব জিনিসপত্র ব্রিটেন থেকেই আমদানি করতে হতো, আর তাদের উৎপাদিত কাঁচামাল যেমন তুলা বা চিনি সরাসরি ব্রিটিশ বাজারে পাঠাতে হতো। তার মানে এটা মোটেও মুক্ত বাণিজ্য ছিল না, এটা তো একরকম অর্থনৈতিক শোষণ। এই সিস্টেমটা তাহলে উপনিবেশগুলোর অর্থনীতিকে পুরোপুরি ব্রিটেনের উপর নির্ভরশীল করে তুলেছিল। এবং ব্রিটেনের শিল্প বিপ্লবের জন্য প্রয়োজনীয় পুঁজি আর কাঁচামাল সরবরাহ করেছিল। তাহলে বাণিজ্য আর অর্থনীতির মাধ্যমে তারা নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করল। কিন্তু এত বিশাল আর বৈচিত্র্যময় একটা সাম্রাজ্য তারা শাসন করত কিভাবে? আমেরিকা থেকে অস্ট্রেলিয়া, ভারত থেকে আফ্রিকা, সব জায়গায় কি একই রকম শাসন ব্যবস্থা ছিল? না, বিলকুল না। ব্রিটিশরা এক্ষেত্রে খুবই বাস্তববাদী ছিল। তারা পরিস্থিতি অনুযায়ী নিজেদের শাসন পদ্ধতি বদলে নিত। যেমন কিছু উপনিবেশ ছিল ক্রাউন কলোনি, যা লন্ডনের সরকার সরাসরি একজন গভর্নরের মাধ্যমে শাসন করত। আবার কিছু ছিল চার্টার কলোনি, যেমন আমেরিকার প্রথম দিকের উপনিবেশগুলো। সেগুলোতে অনেক বেশি স্বাধীনতা ছিল। হ্যাঁ, তুলনামূলকভাবে বেশি স্বায়ত্তশাসন ভোগ করত। আর কিছু ছিল প্রোপ্রাইটারি কলোনি, যা কোনো নির্দিষ্ট ব্যক্তি বা কোম্পানিকে উপহার হিসেবে দেওয়া হতো। আর ভারতের মতো বিশাল দেশে তারা কি পদ্ধতি ব্যবহার করেছিল? এত কম সংখ্যক ব্রিটিশ দিয়ে কোটি কোটি মানুষকে শাসন করা তো সহজ ছিল না। এখানেই তারা তাদের সবচেয়ে কার্যকর অস্ত্রটা ব্যবহার করে, যা হলো পরোক্ষ শাসন বা ইনডাইরেক্ট রুল। ভারতে তখন ৫০০রও বেশি ছোট বড় দেশীয় রাজ্য বা প্রিন্সলি স্টেটস ছিল। ব্রিটিশরা এই রাজ্যগুলোকে সরাসরি দখল না করে সেখানকার রাজাদের সাথেই চুক্তি করত। মানে রাজারা নিজেদের সিংহাসন পেতেন, কিন্তু ক্ষমতা থাকত ব্রিটিশদের হাতে। ঠিক তাই। রাজারা উপাধি, প্রাসাদ সবই পেতেন, কিন্তু রাজ্যের আসল ক্ষমতা, যেমন সামরিক বা পররাষ্ট্র নীতি, চলে যেত ব্রিটিশদের হাতে। এতে কম খরচে এবং কম ঝামেলায় বিশাল একটা অঞ্চলকে নিয়ন্ত্রণে রাখা যেত। এটা সত্যিই খুব চতুর একটা কৌশল। আরও দুটো ধারণার কথা বলা হয়েছে, সেটলার কলোনিয়ালিজম আর এক্সপ্লয়টেশন কলোনিয়ালিজম। এর মধ্যে পার্থক্যটা কি? হ্যাঁ, পার্থক্যটা বেশ গুরুত্বপূর্ণ। সেটলার কলোনিয়ালিজমের ক্ষেত্রে ব্রিটিশরা নিজের দেশ থেকে প্রচুর মানুষকে নতুন দেশে স্থায়ীভাবে বসবাসের জন্য পাঠাত, যেমন আমেরিকা বা অস্ট্রেলিয়া। একদম। তাদের উদ্দেশ্য ছিল সেখানে একটা নতুন ব্রিটিশ সমাজ তৈরি করা। অন্যদিকে এক্সপ্লয়টেশন কলোনিয়ালিজমের মূল লক্ষ্য ছিল উপনিবেশের প্রাকৃতিক সম্পদ আর সস্তা শ্রম ব্যবহার করে নিজের দেশকে ধনী করা। ভারত বা আফ্রিকার দেশগুলোর মতো। হ্যাঁ, এক্ষেত্রে খুব কম সংখ্যক ব্রিটিশ প্রশাসক বা ব্যবসায়ী সেখানে যেত। ভারতের ক্ষেত্রে দুটি ধারাই দেখা যায়, তবে মূল উদ্দেশ্য ছিল শোষণ। সাম্রাজ্য বিস্তারের এই পর্যায়ে আমেরিকার উপনিবেশগুলো হাতছাড়া হয়ে যাওয়াটা তো ব্রিটিশদের জন্য একটা বিশাল ধাক্কা ছিল। এরপরে কি তাদের কৌশলে কোনো পরিবর্তন এসেছিল? অবশ্যই। আমেরিকার বিপ্লব ছিল তাদের জন্য একটা বড় শিক্ষা। তারা পশ্চিমে তাদের সবচেয়ে মূল্যবান উপনিবেশগুলো হারালো, কিন্তু তাই বলে তারা দমে যায়নি। বরং তারা তাদের মনোযোগ আরও অন্যদিকে ঘুরিয়ে দিল। ঠিক, এশিয়া, আফ্রিকা আর প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দিকে। ঐতিহাসিকরা এই পর্যায়কে দ্বিতীয় ব্রিটিশ সাম্রাজ্য বলেন। ক্যাপ্টেন জেমস কুকের মতো অভিযাত্রীরা অস্ট্রেলিয়া আর নিউজিল্যান্ডের মতো বিশাল ভূখণ্ডকে ব্রিটিশদের মানচিত্রে যুক্ত করেন। অস্ট্রেলিয়াকে তো প্রথমে অপরাধীদের পাঠানোর জন্য ব্যবহার করা হতো, তাই না? একটা পেনেল কলোনি হিসাবে। ঠিক তাই।
আমেরিকার উপনিবেশগুলো হারানোর পর ব্রিটিশদের জেলগুলো অপরাধীতে ভরে গিয়েছিল। তাদের রাখার জায়গা ছিল না, তাই তারা অস্ট্রেলিয়াকে একটা বিশাল উন্মুক্ত জেলখানা হিসেবে ব্যবহার করার সিদ্ধান্ত নেয়। বাহ, একই সাথে দুটো সমস্যার সমাধান। হ্যাঁ, জেলখানায় ভিড় কমানো আর বিশাল একটা নতুন মহাদেশে নিজেদের দাবি প্রতিষ্ঠা করা। আর অন্যদিকে ভারতে তাদের নিয়ন্ত্রণ আরও কিভাবে শক্ত হল? 1857 সালের সিপাহী বিদ্রোহ তো একটা বিশাল ঘটনা ছিল। সিপাহী বিদ্রোহ ছিল একটা ওয়াটারশেড মোমেন্ট। এই বিদ্রোহ এত ভয়ঙ্কর ছিল যে ব্রিটিশ সরকার বুঝতে পারে একটা বাণিজ্যিক কোম্পানির হাতে ভারতের মতো বিশাল আর গুরুত্বপূর্ণ দেশের শাসনভার ছেড়ে রাখা আর নিরাপদ নয়। আর তারপরে ব্রিটিশ ক্রাউন সরাসরি শাসনভার নিয়ে নেয়। হ্যাঁ, 1858 সালে বিদ্রোহ দমন করার পর ব্রিটিশ ক্রাউন সরাসরি ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ভারতের শাসন ক্ষমতা কেড়ে নেয়। এখান থেকেই ব্রিটিশ রাজের সূচনা হয়। আর ভারতকে বলা হতো জুয়েল ইন দ্য ক্রাউন বা রাজমুকুটমণি, কারণ এটা ছিল অর্থনৈতিক এবং কৌশলগতভাবে সাম্রাজ্যের সবচেয়ে মূল্যবান অংশ। এর গুরুত্ব বোঝানোর জন্যই 1911 সালে তারা রাজধানী কলকাতা থেকে দিল্লিতে সরিয়ে নিয়েছিল। এখানেই তো সেই বিখ্যাত অর্থনীতিবিদ উৎসা পট্টনায়কের গবেষণার কথাটা আসে। ব্রিটিশরা ভারত থেকে প্রায় $45 ট্রিলিয়ন সমপরিমাণ সম্পদ পাচার করেছিল। এই সংখ্যাটা তো অবিশ্বাস্য। হ্যাঁ, এই সংখ্যাটা কল্পনা করাও কঠিন। আজকের দিনে মার্কিন যুক্তরাষ্ট্র আর জার্মানির সম্মিলিত জিডিপির চেয়েও এটা বেশি। এটা কি সাধারণ বাণিজ্যের মাধ্যমে হয়েছিল? উৎস পট্টনায়কের গবেষণা অনুযায়ী এটা কোনো সাধারণ বাণিজ্য ছিল না। এটা ছিল একটা পরিকল্পিত নিষ্কাশন ব্যবস্থা, যেখানে বাণিজ্য আর কর ব্যবস্থার মারপ্যাচে ভারতের সম্পদ ব্রিটেনে পাচার করা হতো। আর এর ফলেই তো বারবার ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিয়েছিল। ঠিক, যেমন 1943 সালের বাংলার দুর্ভিক্ষ, যাতে লক্ষ লক্ষ মানুষ মারা গিয়েছিল। কৃষকদের খাদ্যশস্যের বদলে নীল বা তুলার মতো অর্থকরী ফসল ফলাতে বাধ্য করা হতো, যা সরাসরি ব্রিটেনের কারখানাগুলোতে চলে যেত। ভারতের পাশাপাশি আফ্রিকাতেও তো তাদের সাম্রাজ্য বিস্তার ঘটছিল। স্ক্র্যাম্বল ফর আফ্রিকা বা আফ্রিকা দখলের দৌড়ে ব্রিটিশরা কিভাবে অংশ নিয়েছিল? 19 শতকের শেষের দিকে ইউরোপের শিল্পোন্নত দেশগুলোর মধ্যে কাঁচামালের জন্য এক ধরনের প্রতিযোগিতা শুরু হয়। এর ফল ছিল স্ক্র্যাম্বল ফর আফ্রিকা। মানে পুরো আফ্রিকা মহাদেশকে ভাগ করে নেওয়া? অনেকটা কেক কাটার মতো করে। 1884 সালের বার্লিন কনফারেন্সে ইউরোপীয় শক্তিগুলো পুরো মহাদেশকে নিজেদের মধ্যে ভাগ করে নেয়। সেই ভাগাভাগিতে ব্রিটিশরা উত্তর পূর্ব আফ্রিকার মিশর, সুদান থেকে শুরু করে দক্ষিণ আফ্রিকার বিশাল অঞ্চলের নিয়ন্ত্রণ পায়। তাদের স্বপ্ন ছিল কায়রো থেকে কেপ টাউন পর্যন্ত একটা ব্রিটিশ করিডোর তৈরি করা। হ্যাঁ, একটা নিরবিচ্ছিন্ন করিডর। এক পর্যায়ে তারা আফ্রিকার প্রায় 30% মানুষের উপর শাসন করত। তাহলে 19 শতকের শেষে এসে ব্রিটিশ সাম্রাজ্য তার সর্বোচ্চ শিখরে পৌঁছেছিল। কিন্তু এত বড় আর শক্তিশালী একটা সাম্রাজ্যের পতন কিভাবে হলো, যা এতগুলো মহাদেশ জুড়ে বিস্তৃত ছিল, তা এত তাড়াতাড়ি ভেঙে পড়ল কেন? এর পেছনে মূল কারণ ছিল দুটো বিশ্বযুদ্ধ। ব্রিটেন দুটো যুদ্ধেই জয়ী হয়েছিল, কিন্তু এর জন্য তাদের অনেক মূল্য দিতে হয়েছিল। অর্থনৈতিকভাবে প্রায় দেউলিয়া হয়ে গিয়েছিল। হ্যাঁ, এবং প্রথমবারের মতো তারা আমেরিকার কাছে ঋণী হয়ে পড়ে। যুদ্ধগুলো শুধু তাদের অর্থনীতিকেই দুর্বল করেনি, ইউরোপীয়দের অজেয় ভাবমূর্তিটাকেও চুরমার করে দিয়েছিল। আর একই সময়ে উপনিবেশগুলোতে স্বাধীনতার আন্দোলনও জোরদার হচ্ছিল। একদম। মহাত্মা গান্ধীর মতো নেতাদের নেতৃত্বে আন্দোলনগুলো চরম আকার ধারণ করে। তার মানে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পতনের প্রক্রিয়াটা খুব দ্রুত ঘটেছিল। হ্যাঁ, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ব্রিটিশদের আর সেই সামরিক বা অর্থনৈতিক শক্তি ছিল না যে তারা এত বড় একটা সাম্রাজ্য ধরে রাখবে। 1947 সালে ভারত ও পাকিস্তান স্বাধীন হল, যা ছিল ব্রিটিশ রাজের আনুষ্ঠানিক সমাপ্তি। আর এই বিভাজনটা একটা বিশাল মানবিক বিপর্যয় ডেকে এনেছিল। ঠিক। এরপর 1950 ও 60-এর দশকে যেন একটা পরিবর্তনের হাওয়া বইতে শুরু করে, যাকে বলা হয় উইন্ড অফ চেঞ্জ। আফ্রিকার ঘানা থেকে শুরু করে নাইজেরিয়া, কেনিয়া, একে একে সবাই স্বাধীন হতে শুরু করে। ব্রিটিশ সাম্রাজ্য কি তাহলে এখন পুরোপুরি বিলুপ্ত? এর কি কোনো কিছুই আর অবশিষ্ট নেই? পুরোপুরি বিলুপ্ত বলা যাবে না। এখনও 14টি ব্রিটিশ ওভারসিজ টেরিটরি আছে, যেমন ফকল্যান্ড দ্বীপপুঞ্জ বা জিব্রাল্টার। এগুলো যুক্তরাজ্যের অংশ না হলেও এর সাথে যুক্ত। হ্যাঁ, আর এর চেয়েও বড় উত্তরাধিকার হল
কমনওয়েলথ অফ নেশনস। বেশিরভাগ প্রাক্তন উপনিবেশ এই সংগঠনের সদস্য। এটাকে সাম্রাজ্যের একটা আধুনিক নরম সংস্করণ বলা যেতে পারে, যেখানে ব্রিটেন এখনও একটা কেন্দ্রীয় ভূমিকা পালন করে। সব মিলিয়ে এই সাম্রাজ্যের দীর্ঘস্থায়ী প্রভাবটা কি? বর্তমান বিশ্বে এর উত্তরাধিকারকে আমরা কিভাবে দেখব? ব্যাপক এবং অত্যন্ত জটিল। একদিকে যেমন বিশ্বজুড়ে ইংরেজি ভাষা, সংসদীয় গণতন্ত্র আর আইনের শাসন বা কমন ল সিস্টেমের বিস্তার ঘটেছে, যা অনেক দেশের ভিত্তি তৈরি করেছে। অন্যদিকে ব্রিটিশদের নিজেদের সুবিধা মতো কাঁটাতারের বেড়া দিয়ে তৈরি করা কৃত্রিম সীমানাগুলো আজকের দিনের অনেক বড় বড় সংঘাতে জন্ম দিয়েছে। কাশ্মীর থেকে শুরু করে মধ্যপ্রাচ্য পর্যন্ত এর উদাহরণ ছড়িয়ে আছে। আর বিভিন্ন দেশে ভারতীয়দের ছড়িয়ে পড়াটাও তো এর ফলে। অবশ্যই। চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে লক্ষ লক্ষ মানুষকে ফিজি, কেনিয়া, ত্রিনিদাদের মতো জায়গায় পাঠানো হয়েছিল, যা এক নতুন প্রবাসী সংস্কৃতি বা ডায়াসপরা জন্ম দিয়েছে। এমনকি আমাদের খাবার টেবিলেও এর প্রভাব আছে, যেমন অ্যাংলো ইন্ডিয়ান কুইজিন। এর ভালো মন্দ দুটো দিকই খুব শক্তিশালী। তাহলে সবশেষে বলা যায়, ব্রিটিশ সাম্রাজ্য শুধু কিছু ভূখণ্ডের সমষ্টি ছিল না, এটা ছিল একটা বৈশ্বিক ব্যবস্থা, যা অর্থনীতি, আইন, ভাষা আর সংস্কৃতির মাধ্যমে পুরো বিশ্বকে নতুন করে সাজিয়েছিল। এর কিছু ফল হয়তো ইতিবাচক, কিন্তু এর মূলে ছিল শোষণ আর ক্ষমতার এক অসম বিন্যাস, যার রেশ আজও রয়ে গেছে। একদম। আর এই আলোচনা শেষে একটা বড় প্রশ্ন আমাদের ভাবায়, একটা সাম্রাজ্যের যখন পতন হয়, তখন কি তার কাঠামো, আদর্শ আর ক্ষমতার প্রভাব পুরোপুরি শেষ হয়ে যায়, নাকি সেটা শুধু পোশাক বদলায়? ঠিক তাই। নব্য উপনিবেশবাদ বা নিও কলোনিয়ালিজমের মাধ্যমে অর্থনৈতিক বা সাংস্কৃতিক প্রভাব খাটিয়ে প্রাক্তন ঔপনিবেশিক শক্তিগুলো কি আজও তাদের নিয়ন্ত্রণ বজায় রাখেনি? এই প্রশ্নটা নিয়ে ভাবার অনেক অবকাশ আছে। চলুন আজ আমরা খুব সংক্ষেপে জেনে নিই ব্রিটিশরা ঠিক কিভাবে প্রায় পুরো বিশ্বের ওপর শাসন চালিয়েছিল। একটা কথা তো আমরা সবাই শুনেছি যে ব্রিটিশ সাম্রাজ্যে নাকি সূর্য কখনো ডুবত না। কিন্তু এত বড় একটা সাম্রাজ্য তারা কি শুধু বন্দুকের জোরেই চালিয়েছিল? না, তাদের আসল কৌশলটা ছিল আরও অনেক গভীর। প্রথমত, তাদের নৌবাহিনী। দেখুন, ব্রিটেন তো একটা দ্বীপ, তাই না? তো চারদিকে সমুদ্র থাকায় তারা ছিল বেশ সুরক্ষিত। আর তাদের রয়্যাল নেভি ছিল এতটাই শক্তিশালী যে গোটা বিশ্বের সমুদ্রপথ ছিল তাদেরই নিয়ন্ত্রণে। এটাই ছিল তাদের বিশ্বজুড়ে ক্ষমতার মূল ভিত্তি। দ্বিতীয়ত, অর্থনীতি। শুধু সামরিক শক্তি দিয়ে তো আর হয় না, টাকাও তো লাগে। আর ব্রিটিশদের আসল খেলাটা ছিল এইখানেই, ব্যবসা। ইস্ট ইন্ডিয়া কোম্পানির মতো একটা প্রাইভেট কোম্পানি নিজেদের সেনা দিয়ে পুরো উপমহাদেশ শাসন করেছে। তাদের প্ল্যানটা ছিল একদম সোজা, কলোনি থেকে সস্তায় কাঁচামাল নিয়ে যাও আর ব্রিটেনে তৈরি করা জিনিস চড়া দামে সেখানেই বিক্রি করো। আর সবশেষে তাদের চতুর শাসন কৌশল। তারা কিন্তু সব জায়গায় একই নিয়ম চালাতো না। কোথাও সরাসরি শাসন করত, আবার ভারতের মতো বিশাল দেশে স্থানীয় শাসকদের দিয়েই নিজেদের কাজ হাসিল করত। এই যে একটা নমনীয় পলিসি, এটার কারণেই এত বড় সাম্রাজ্য তারা অল্প লোক দিয়েই সামলাতে পারত। সুতরাং ব্রিটিশদের বিশ্ব শাসন শুধু বন্দুকের জোরে হয়নি, বরং এটা ছিল নৌশক্তি, অর্থনৈতিক শোষণ আর চতুর রাজনীতির এক নিখুঁত মিশ্রণ।